ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। 4-5 মাস অত্যাচার সহ্য করছেন, কিন্তু ফাইনালি জঙ্গিবাদ, মৌলবাদ এবং এই র্যাডিক্যাল গ্রুপ এরা নিকে সব। বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি ভিডিও সামনে এসেছে যেটা শিউরে ওঠার মতো। একটা মহিলাকে চুপাচ্ছে। এবার শেখ হাসিনা ইস্যুতে বোমা ফাটালো ভারতের জনপ্রিয় গণমাধ্যম ইকোনমিক টাইমস। অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। এই ঘটনার সম্পর্কে অবগত সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বলি আমরা। এই যে আচরণটা, এই যে ব্যাখ্যাবিহীন আচরণ, এই আচরণটাকে আপনি কি বলবেন? এটা কি ডেমোক্রেটিক আচরণ? সুপ্রিয় দর্শক, একটি সংবাদ বোধ করি আপনাদের নজরে এসেছে। গত 5-6 দিন ধরে অনলাইনে সেটি চাউর হচ্ছে। সেটি মূলত করা হচ্ছে বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ পুত্র। হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতা আসার ঘোষণা, এবার কি তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। 4-5 মাস অত্যাচার সহ্য করছেন, কিন্তু ফাইনালি জঙ্গিবাদ, মৌলবাদ এবং এই র্যাডিক্যাল গ্রুপ এরা নিকে সব। বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি ভিডিও সামনে এসেছে যেটা শিউরে ওঠার মতো। একটা মহিলাকে চুপাচ্ছে, হিন্দু মহিলা, তাকে চোবানো হচ্ছে এবং তারপরের ভিডিও আমি আপনাকে বর্ণনা করতে পারবো না। আমার কাছে আছে ভিডিও। বাংলাদেশে কিছু ঘটলে সনাতনীরা আমাকে পাঠায়, আমি এমনি কিছু করতে না পারি, আমি আমার গলার আওয়াজটা তাদের জন্য আই রেজ মাই ভয়েস এবং সেটা করি। সে কারণে তারা হয়তো একটু ভরসা বা আশার আলো দেখেন, তারা আমাকে পাঠিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক, এই ভিডিও চোখে দেখা যায় না। এবং আমি আচার্য রামভদ্রাচারীজির যে গতকালের স্টেটমেন্ট তাকে সমর্থন করব। তিনি বলেছেন এই কমিউনিটিকে, অর্থাৎ জঙ্গিবাদ, মৌলবাদ, এই কমিউনিটিকে, এদেরকে টাইট দিতে গেলে অ্যাকশন নিতে হবে এবং অ্যাকশনটা কিভাবে নিতে হয় ইসরায়েল জানে। ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। আমি এবং আমরা সবাই আমেরিকার রাষ্ট্রপতির শপথের জন্য অপেক্ষা করছি। তিনি লিডারশিপ দেবেন। মানবতার পক্ষে যে দেশগুলো লড়াই করে জঙ্গিবাদ, মৌলবাদের পক্ষে, সেই সমস্ত দেশগুলো নিশ্চিতভাবে সম্মিলিতভাবে প্রয়াস নেবে। রাজনৈতিক বা কূটনৈতিকভাবে বাংলাদেশের এই বর্বর, হিংস্র, মৌলবী, মৌলবাদ, জঙ্গি, র্যাডিক্যাল ফোর্সকে দমন করা যাবে না। দমন কিভাবে করতে হয়, রাম জন্মভূমি যার প্রধান সাক্ষ্যদানের মধ্য দিয়ে নির্মিত হয়েছে, আচার্য রামভদ্রাচার্যজি গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন, একজন হিন্দু হিসেবে তাকে 200% সমর্থন করছি, সেই আশায় আছি। 71 সালে 15 মাস ধরে রাজাকার পাকিস্তানিরা অত্যাচার করেছে, 30 লক্ষ হিন্দু শহীদ হয়েছে, যার সিংহভাগ হিন্দু বাঙালি। একইভাবে 4-5 মাস অত্যাচার সহ্য করছেন, আর একটু হয়তো সহ্য করতে হবে, কিন্তু ফাইনালি জঙ্গিবাদ, মৌলবাদ এবং এই র্যাডিক্যাল গ্রুপ এরা নিকে সবে, এটা আমার বিশ্বাস। হরিণঘাটার তৃণমূল নেতা জাল নথি করে পাসপোর্ট করানোর জন্য আজকে তারকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তার হচ্ছেন যারা নথি জাল করে, সেখানেও তৃণমূল নেতা। আপনার মুর্শিদাবাদে যে জঙ্গিকে আসাম ধরেছে, তার এপিক কার্ড আছে, 2 বার ভোট দিয়েছে। ওখানকার বিডিওকে অ্যারেস্ট করা উচিত, যিনি নামটা ভোটার লিস্টে তুলেছিলেন। তৃণমূলের লোকেরা তো যুক্ত, তৃণমূলের লোকেরা 9টা বর্ডার এলাকাতে এদের সঙ্গে যুক্ত, স্মাগলিংয়ের কাজে যুক্ত। বিরাট এলাকায় কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না। আমি আপনাদেরকে প্রেস করব সোমবার দিন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কেন্দ্রীয় সরকারকে এবং বিএসএফকে এই রাজ্য সরকার অসহযোগিতা করছে। আমি আপনাদের একদম তথ্য দিয়ে আমি দেখিয়ে দেব, তার অপেক্ষায় আপনারা থাকুন। আমি সোমবার দিন দেখিয়ে দেব কি অবস্থা, শতছিদ্র আমাদের সীমান্ত, অবস্থাটা কি ভয়ঙ্কর, এটা দেখা উচিত। ও সর্বস্তরের পশ্চিমবাংলার ভারতপ্রেমী নাগরিকগণকে ঐক্যবদ্ধ হতে বলবো যে
যোগী আদিত্যনাথজি, ডাক্তার মানিক সাহা, হেমন্ত বিশ্ব শর্মার মতো একটা শক্তিশালী সরকার তৈরি করা উচিত। এবার শেখ হাসিনা ইস্যুতে বোমা ফাটালো ভারতের জনপ্রিয় গণমাধ্যম ইকোনমিক টাইমস। অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। এই ঘটনার সম্পর্কে অবগত সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। সংবাদ মাধ্যমটি জানায়, ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিশ্বাস দিবে না। ভূরাজনৈতিক কারণ বিবেচনায় হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মোদী সরকার মনে করে এই প্রত্যার্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে। উচ্চ পর্যায়ের সূত্রে বরাতে পত্রিকাটি বলছে, বাংলাদেশের বর্তমান সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনায় পর্যালোচনায় সময় নেবে তারা। তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই। বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময়সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরে আকার ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন, তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন, যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায়। কিন্তু যে কোনো কারণে হোক, আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না। অবশেষে হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে 23 ডিসেম্বর। চিঠির প্রাপ্তি স্বীকার করা হলেও দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি, তেমনি বাংলাদেশকে নোট বারবালের কোনো জবাব পাঠায়নি ভারত। বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র বিভিন্ন সংবাদ মাধ্যমকে আভাস দিয়েছেন, তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছে না। এমনকি বাংলাদেশ সরকারেরও যে খুব একটা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছেন, সেটাও মনে করছেন না কর্মকর্তারা। তারপরেও এই বার্তার জবাব নিশ্চয় দেওয়া হবে, কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়া করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রকৃত কারণটা যাই হোক, নোট ভার্বালে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, সেটাকে ভারত জোরালো কোনো দাবি বলে মনেই করছে না। কারণটা হলো, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই এই অভিযোগ জানানোর অর্থ এই বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক, এমনটাই ধারণা করছে ভারত। ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতে হাসিনা নির্বাসন এটি প্রথমবার নয়। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিচয় মনোযোগ সহকারে দেখেছেন। নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনা, তার মধ্যে থেকে আমি আপনাদের যে কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখিয়েছি, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বলি আমরা। এই যে আচরণটা, এই যে ব্যাখ্যাবিহীন আচরণ, এই আচরণটাকে আপনি কি বলবেন? এটা কি ডেমোক্রেটিক আচরণ? কেউ বলবে? আমার এই জীবনে আমি সাংবাদিকতা করি ভাই 35 বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি। মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি। এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হচ্ছে। আমি কখনো শুনিনি। এরশাদ আমলেও শুনিনি। এরশাদকে আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে ধরি। তারপরে অনেক স্বৈরাচার পেয়েছি, তার চেয়েও বড় স্বৈরাচার পেয়েছি। আমরা ধরে নিচ্ছি প্রথম প্রতীক উনি আমাদের জন্য। তার আমলেও শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে। এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না। আচ্ছা, অ্যাক্রিডিটেশন কার্ডটা কেন? সংবাদ সংগ্রহের জন্য। তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে, ওখানে কোনো সংবাদ নেই, কোন সংবাদ নেই ওখানে। ওই সংবাদ জানার কোনো আগ্রহ এই দেশের মানুষের নেই। এই দেশের মানুষ কারা? ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের, ওই বিল্ডিং এ যাদের বসতো তাদের, যারা বেতন দেয় তাদের। এবং এই আদেশ যিনি দিয়েছেন
তার বেতনটা কোন দেশের মানুষ দেয়? এদেশের মানুষ জানতে চাইতে পারে না যে এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে মানুষের জানার আগ্রহ থাকতে পারে না? মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল? সেই ব্যাখ্যাটা জানতে চানা করে যাইতে পারে না? ক্ষুধাপক্ষ চৌধুরী স্বাক্ষরিত একটা স্বাক্ষর দেওয়া হয়েছে, এই অ্যাপ্লিকেশন কার্ড বাতিল করা উনি কে? ওনার সে এখতিয়ার আছে? আর তো এখতিয়ারই নাই। একটু যোগ করি, আবার বলা হচ্ছে যে নতুন করে আবেদন করতে হবে। হ্যাঁ, আপনার বলেন সাংবাদিক এটা যে বলা হচ্ছে যোগ করি, আমি একটু এটা একটু জানতে চাই যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে। তার মানে কি, মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেল, আবার নতুন করে করা হবে? বিষয়টা কি একটু স্পষ্ট হয় আপনার কাছে? ভাই ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন, এর কোনো ব্যাখ্যা কোনো যুক্তি নাই, জাস্ট নাই। এবং ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা, বুঝছেন? আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা। এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই স্বৈরাচার হয়ে যায়। এবং এই সরকারের এই সংক্রান্তে, আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি সবগুলি সিদ্ধান্তকে স্বৈরাচারের সিদ্ধান্ত বলি, সবগুলিকে। কেন? কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা। তারা মনে করে আমি ক্ষমতায় আসছি, আমি উপদেষ্টা হয়েছি, আমার আর কোনো নাই, শেষ নাই। প্রত্যেকটা স্বৈরাচার শাসক এটি মনে করে, এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই। এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই। আরে ভাই, তোমরা যেটা দানে পাইছো, লটারিতে পাইছো, এটা খেয়াল আছে একবার? এটা একটু খেয়াল আছে? লটারিতে পাওয়া ক্ষমতা, লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে, আর এই শীতকালে তো উষ্ণও লাগে। এই উষ্ণতায় বৈশা মানুষের কথা ভুলে যায়। পারেন নাই আপনারা, বেসিক্যালি পারেন নাই। আগুনটা জ্বললো কেন আপনারা বলে আপনি আমার বুঝান। আপনাদের আমলে আগুনটা জ্বললো, আর করার মধ্যে আগুন ধরে নাই। আপনি বলবেন ওরা সত্যতা করে করছে। হ্যাঁ করছে, ধরে নিলাম হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুরা এই কাজটা করছে। শত্রুরা এখানে ঢুকলো কি হবে? তার মানে আপনাদের গাফলতি ছিল, অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে। দুইটাই তো আপনার ব্যর্থতা। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন তাই নারে করতেছেন। তুমি আসতে পারবে না, তুমি বসতে পারবে না, তুমি সরকারের উপদেষ্টা যাদের কথা বলছেন আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলছে, যেটি তাদের কাজ, তাদের দুর্নীতি অপকর্মের লুটপাটের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে। তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা, বলছে যে এটা দুর্বল স্ক্রিপ্ট, কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো, এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ বলছে, মানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে সিসিটিভি, নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয়ে, সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক। তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন তুলছেন যে ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন, তিনি কি এমন কোন গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো? এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের দিকে অভিযোগের আঙুলটা যাচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন মাসুদ কামাল? প্রথমত জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্যটা আমি কোনো পাত্তা দিই না, আমি কোনো গুরুত্ব দিই। এই লোক কে? এই লোক আছে দেশে? এই বিদেশে বসে বসে এই সমস্ত ডায়লগ বাজের কোনো মানে হয়? উনি যে কথাগুলি বলেছেন পুরো 19 মিনিট আমার আজকে জীবন থেকে নষ্ট হয়েছে ভাই। 19 মিনিট ধরে সে কথা বলছে, আমার জীবনে আমার এই 19 মিনিটের দুঃখে আমি বাঁচি না। কি কেন শুনলাম এই লোকের কথা? সে কি বলছে? ওরা আলাপ পাচ্ছেন, আমি আমার আলাপ করি। যে আলাপগুলো আপনি একটু আগে বলেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে, আমি এই প্রসঙ্গটা বলি। দেখেন, প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে, আমিও করতে পারি। আমি ইচ্ছা করলো আমি করলাম অথবা করলাম, কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার। কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। আমি যদি ঘরে মধ্যে একা থাকি, আমার কারোর কাছে জবাবদিহি করতে হয় না। আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি, তাহলে আমার ফ্যামিলির মেম্বারদের কাছে জবাবদিহি করতে হয়, আর কারোর কাছে করতে হয় না। আমি যদি রিক্সার সঙ্গে দুর্ব্যবহার করি, আমার রিক্সার কাছে জবাবদিহি করতে হয়, আর কারোর কাছে করতে হয় না। কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়, এবং এই জবাবদিহি করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে। তাদেরকে হাতে পায়ে যারা বসে নেই। ডক্টর ইউনূসকে আমি পায়ে ধরি নাই যে আপনি সেখানে বসেন আর বসে বসে এই সমস্ত আবল তাবল কাজ করেন, এটা আমি বলি নাই। উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি করবো এবং আপনাদের কাছে আমি জবাবদিহি করবো। এই জন্য উনি বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করেন। এইটা বলেছেন, প্রথমে খুব খুশি হয়েছিলাম, পরে দেখি কি সমালোচনা করে সে শুনে না, পাত্তা দেয় না। তাহলে এই সমালোচনা মানে কি ভাই? আমি সমালোচনা কেন করতেছি? যে আপনি এই কাজটা ঠিক করছেন না, এটা আপনাকে আমি শোনাচ্ছি, আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না, আপনি আপনাকে সংশোধন করবেন। উনি বোধহয় সিদ্ধান্ত নিয়েছেন, এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো।
আমি কারোরটা শুনবো না, দেখবো না, আমার যা একটা ঘুমের থেকে ওইটা আমি তোমার এটা করো, আবার ঘুমাই করবো। উনি ওই লাইনে গেছেন, এটা একটা আধুনিক লাইন হতে পারে। বিষয়টা হলো কি যে আওয়ামী লীগের উপরে যে অভিযোগটা ওরা দিয়েছেন, দিতেই পারেন। এই অভিযোগ আমরা আগে গভর্নমেন্ট আমলে দেখছি, মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমলে, কিছুটা আগুন ধরলে আগুন সন্ত্রাস, আপনি দিয়া সালায় কাঠি জ্বালাবেন আগুন সন্ত্রাস, ওরা জামাত করতেছে বলছেন তো রে ভাই। এখন এরা ওই লাইনে গেছে, মানে স্কুলিংটা চেঞ্জ হয় নাই, বুঝছেন? মানে আমি আগে বললাম মাটির সমস্যা, মাটির দোষ রে ভাই। এই মাটিতে যারা এভাবে পলিটিক্স করে তারা বোধহয় এই লাইনে চিন্তা করে, ওই একই স্কুলিং এর তারা আছে, একই টিচার, একই ক্লাসরুম, যে যা কিছুই হোক ওই কেষ্ট বাটাই চোখ। আওয়ামী লীগ আমলে পরিবর্তন হয়েছে, জামাতের আগুন ধরেছে, জামাতের আগুন সন্ত্রাস, বিএনপির আমলে কি হবে জানি না এখন পর্যন্ত। আর এদের আমলে কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষর, কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষর। আপনি কিছু বলবেন ফ্যাসিবাদের দোষর বলে দিবে, কারণ বলতে তো ভাই পয়সা লাগে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না। তুষার ভাই ডাক্তার মানুষ, উনি সুস্থতা আবার ভালো বুঝে, কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না। আমরা এই অবস্থায় আছি, একদম এই অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায়। জানো কই এই দুঃখ কোথায় রাখবো ভাই? তুমি পারো না, এটা বটম লাইন। তোমার কাছে ক্ষমতা দিয়েছি, তোমার কাছে পুলিশ, তোমার কাছে সমস্ত কিছু, তোমার কাছে ফায়ার সার্ভিস, সব তোমার কাছে। তুমি দোষ দাও কার কাছে? যে পড়াই গেছে বুঝল কিছু ভাই। আওয়ামী লীগের একজন লোককে, আওয়ামী লীগের একজন লিডারকে তো আপনি তাবিজ বানানোর জন্য পাবেন না। যদি কোনো ফকির আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার করে আঙ্গুল ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে, আপনার ভাই বিনা চিকিৎসা মারা যাবেন, তখন ওই লোককে পাবেন না খুঁজে আপনি। দেশে আওয়ামী লীগের কেউ নাই, তো তাদের উপরে দায় চাপাচ্ছেন ভাই। এই ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি জয় হতে পারবেন না, বরঞ্চ আপনি নিজে ক্লান্ত হবেন, সাধারণ মানুষকে আপনি ক্লান্ত করবেন এবং বিরক্ত করবেন। সাধারণ মানুষের বিরক্তি কিন্তু ভয়ঙ্কর জিনিস, এটা শেখ হাসিনা টের পাওয়ার কথা। ওই লাইনে যায় না, আপনি পারেন নাই। কেন পারেন? আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই, একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। 24 তারিখ শেষ অফিস হচ্ছে, 24 তারিখ বিকাল 5টায়, তারপরে সারা রাত আর অফিস হয় নাই, সচিবালয় বন্ধ। 25 তারিখ সারাদিন সচিবালয় বন্ধ। 25 তারিখ দিবাগত রাত 1:30টার সময় আগুন ধরছে, লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন। ভাই ঘটনাটা কি? এখন একটা ভাগ্যিস কুকুর মারা গেছে, এবং কুকুর নিয়ে আপনাকে থিরে দিতে পারেন যে কুকুরের লেজের মধ্যে টাইম বোম লাগানো ছিল, কুকুর এখানে একটা ফুটাইছে, ওইখানে যায় একটা ফুটাইছে, তাও হয় না, কারণ এখানে ফুটলে সেই মরে যাবো, তো ওইখানে কেমনে গেল? তাহলে কি কবুতর ফর্মুলা নেন যে কবুতরের পায়ের মধ্যে আগে যেরকম চিঠি বানাই যেত, যাও পাখি বড় তারে, সে কি কবুতরের মধ্যে টাইম বোম নিয়ে গেছে? কি ভাই আপনারা ব্যর্থ। কিভাবে করছেন আপনি বসে বসে সিদ্ধান্ত নেন, কিন্তু জনগণের কাছে আপনার কাছে জবাবদিহি করতে হবে, জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। যদি শর্ট সার্কিট হয়, একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না, তাহলে এক জায়গায় হতো, আপনি ব্যাখ্যা দিতে পারবেন না। ব্যাখ্যা দিতে পারলে এখন আপনারা গবেষণায় পড়ছেন যে কি অজুহাত দিব আমি, এইভাবে হয় না রে ভাই। আর অজুহাত দিচ্ছেন কি? আমরা দুর্নীতির রহস্য উন্মোচন করছিলাম, সেই দুর্নীতির নথিপত্র পুড়ে গেছে। আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই? বলেন আপনি, এর মধ্যে সফটওয়্যার সব আছে, আপনার গভর্নমেন্টের একটা ডাটাবেজ আছে, সার্ভার আছে, সবই তো আছে। কি করছে? কিন্তু এটা তো অযোগ্যতা প্রমাণ হয়েছে আপনাদের। আপনি বলবেন যে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দোষরা লুকিয়ে ছিল, পারেন না কেন? স্বৈরাচার আজকে 5 মাস হয়ে গেছে, 5 মাসের মাথায় এসে আপনি স্বৈরাচারের দোষরদের পালাইতে বের করতে পারলেন না, এটাও তো আপনার ব্যর্থতা। পারেন না কেন? শুরু থেকে তো বলতেছি, তুষার ভাই শুনছেন কিনা আমি যাই না, আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি যে স্বৈরাচারের আমলা দিয়া গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না, এটা আমি শুরুর দিন থেকে বলতেছি। বহুজন আমার মতো অনেকে বলছে, এটা কোনো রকেট সায়েন্স না যে আমি ছাড়া কেউ জানে না, সবাই জানে, সবাই বলতেছে। করেন নাই কেন? করেন নাই কেন? তাহলে মাসুদ কামাল একটা বেসিক প্রশ্ন একটু করি, যে তাহলে আমলা কোথা থেকে আসবে? মানে আমরা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছেন তারাই তো আছেন, আমলা কি ইম্পোর্ট করা সম্ভব? ইম্পোর্ট করতে কে বলছে? মানে কোথা থেকে আসবে? না আমি তো ইম্পোর্ট করতে বলি নাই রে ভাই। প্রথমত হলো এদেরকে আপনি সংশোধনটা কিভাবে করবেন। আমি একটা সিম্পল জিনিস বলি, প্রথম দিন এসে আপনি সমস্ত শুনেন, বাংলাদেশে আমলাতন্ত্রে প্রমোশন পায় কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে, তার মধ্যে অনেক পলিটিসাইজ হয়, অনেক অসুবিধা নাই।
জয়েন্ট সেক্রেটারি করে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ হয়ে যায়, কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই। পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ। আপনি যদি প্রথম দিন এসে সকল সচিবকে বাদ দিয়েছেন, সিম্পলি একটা অর্ডারে সব সচিব বাদ, এডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত, পাশাপাশি কি হইতো সমস্ত প্রশাসনে একটা মেসেজ যাইত। আর ওই সচিবরা কোথায় যেতেন? মানে যাইত, মানে তারা চাকরি শেষ তাদের? অবশ্যই চাকরি শেষ, অর্থ চাকরি তেমনি শেষ হয়ে যেত। এরা করছে তা না করিয়া ওগুলির ব্যাপারে অ্যাকশন করে। আবার পুরানো অবসর নিচ্ছে আজকে থেকে 10 বছর আগে, 10 বছর ধরে কোনো কাজ কামে নাই, বাড়িতে বসে নাতি নাতির সঙ্গে খেলাধুলা করে ওগুলি ডাইকান ওদেরকে প্রমোশন দিয়ে দিয়ে সিনিয়র সচিব বানায়। ভাই এটা হইলো? আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, আরেকটা উদাহরণ দিই, কিছু মনে করেন না। ধরেন আপনার বাসার গ্যারেজে একটা BMW গাড়ি আছে যেটা আপনি 10 বছর ধরে চালান না, আর আপনার বাসার সামনে সবসময় আপনাকে টয়টা গাড়ি চালান। কালকে আপনাকে চট্টগ্রাম যেতে হবে ঢাকা থেকে, আপনি কোনটা নিয়ে যাবেন ভাই? যে গাড়ি 10 বছর স্টার্ট দেয় ওটা নিয়ে যাবেন? গাড়ি দামি, কোনো সন্দেহ নাই, ওটা নিয়ে আপনি যাবেন না। ওই গাড়ি তো এই BMW তো 10 বছর ধরে স্টার্ট দেয় না, তাদের ডাইকে এনে বানাইছে সিনিয়র সচিব, বলে কি তুমি দেশ চালাবে, চালাচ্ছে দেশ। এক সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। অলরেডি 3 বার সময় চেঞ্জ করছে, সময় বাড়াইছে অলরেডি 3 বার। এখন ফেব্রুয়ারিতে গেছে, প্রথম ছিল নভেম্বর, পরে ডিসেম্বর, এখন ফেব্রুয়ারি। ওটা এখন ওরা ফলো করতেছে সাগরণীকে, সাগরণী 118 বার পিছাইছে, তো আমিও পিছাই কিছুদিন। এইটাই পারেন না, নিজেদের সম্পদের হিসাব দিতে পারেন না, আর আপনি দেশ চালাই দিবেন না ভাই, এত সহজ। কি করছে এটা বলে শেষ করি, ছোট্ট একটা কথা। আর কি করছে? নিজেদের মহার্ঘবতা নিচ্ছে, সব সরকার কর্মচারী মহার্ঘবতা পাবে। কি এমন কাম করছে মহার্ঘবতা দিতে হবে? তারপরে কি ভূতাপেক্ষা ওই হবে, প্রমোশন হবে। যে একজন মনে করেন সে সহকারী সচিব হিসেবে রিটায়ারমেন্টে গেছে, তাহলে এখন সচিব বানাইয়া তার পিছনে 42 কোটি টাকা খরচ করবে এককালীন, তারপরে প্রতি বছর দিবেন 13 কোটি টাকা করে খরচ করবে। ভাই এই আন্দোলনে এই লোকগুলির কি কন্ট্রিবিউশন আছে আপনারা বলেন? অথচ এই টাকার অর্ধেক টাকা হলে পরে এই চোখের রোগী যেগুলো আছে, যারা গুলি খাইছে, সবার চিকিৎসা হয়ে যেত। ওদের চিকিৎসা নিয়ে কোনো আলোচনা নাই, ওদের কোনো কন্ট্রিবিউশন নাই। সব কন্ট্রিবিউশন হলো যারা নাকি আওয়ামী লীগ আমলে আর্লি রিটায়ারমেন্টে গেছে, তাদেরকে এখন দায়িকাই না, তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে যা যা প্রমোশন দিয়ে সেই হিসেবে পেনশন দেওয়া হবে। এইটা হলো জরুরি। কেন জরুরি? কারণ দেশ ওরা চালাচ্ছে, দেশ চালাচ্ছে আমরা, এই করাপ এবং স্বার্থপর আমরা। তো তাই তো হবে। এবং আমি যদি বলি ভালো মতো খোঁজেন আপনি, এই আগুনের পিছনে এদেরও ভূমিকা থাকতে পারে। 2 দিন আগে এরা তো মারামারি করছে, যদি বলি আপনি ফিরাবেন কেন? আপনারা আমি জাস্ট বলে দিলাম, আপনারা কি মিথ্যা প্রমাণ করেন? সবচেয়ে বেশি আরাম হলো এদের মিথ্যা প্রমাণ করার জায়গাটা আমরা আসলে কখনো দেখি না। সুপ্রিয় দর্শক, একটি সংবাদ বোধ করি আপনাদের নজরে এসেছে, গত 5-6 দিন ধরে অনলাইনে সেটি চাউর হচ্ছে। সেটি মূলত করা হচ্ছে বঙ্গবন্ধুর 2 কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে। সেখানে বলা হচ্ছে যে তারা নাকি $300 মিলিয়ন আমেরিকা এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছে, সেটি তথ্য নাকি রয়েছে এবং এটি মোটামুটি অনলাইনে চাউর হয়ে গেছে। শুরুর দিকে আমি এই পুরো ব্যাপারটাকে পাত্তাইতে চাইনি। আমি জানি যে এটি এমন একটি সময়, যে সময় নানান ধরনের প্রপাগান্ডা চলতে থাকবে, এগুলো শুধু দেখে ইগনোর করার সময়। যখন দেখতে পেলাম বাংলাদেশের অনেক প্রথম সারির নিউজ পেপার গুলো কভার করছে, যেমন বিখ্যাত প্রপাগান্ডা স্পেশালিস্ট ডেইলি স্টার, নিউজ এইজ, ইত্তেফাক, এই ধরনের পত্রিকাগুলো কভার করছে। আমার কাছে তখন মনে হচ্ছিল যে একটু নিউজটা দেখি। আমার সামনে ধরা ইত্তেফাকের নিউজটা আমি একটু পড়বো, তারপরে বাকি কথা বলবো। সেটা হচ্ছে, শিরোনামটা এমন ছিল যে হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে FBI। 27শে ডিসেম্বর সন্ধ্যা 6:13 এটি আপলোড করা হয়েছে। এখানে বলা হচ্ছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে FBI। এটা পাঞ্চিং লাইনটা হচ্ছে এমন, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা পিভটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান, এই জায়গা পর্যন্ত পড়ে আমি না আর সামনে এগোতে চাইনি। কেননা আমার জানা মতে, আমার যতদূর পর্যন্ত জানা রয়েছে, লিন্ডা স্যামুয়েলস, যিনি জাস্টিস ডিপার্টমেন্টের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ছিলেন, তিনি ব্রেস্ট ক্যান্সারে 2013 সালের 13 সেপ্টেম্বর
55 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমি একবার ভাবছিলাম যে এই লিন্ডা স্যামুয়েলস নামে আরো কেউ কি আছেন এই ডিপার্টমেন্ট অফ জাস্টিসে। আমি তাদের ওয়েবসাইটে গেলাম, নানানভাবে খোঁজ খবর নিলাম, কোনো ধরনের ট্রেসই নাই ওই এক লিন্ডা স্যামুয়েলস ছাড়া। একজন লিন্ডা স্যামুয়েলস যিনি সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি, 2013 সালে ক্যান্সারে, ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন, একজন মৃত ব্যক্তি। তার মানে যেটা বোঝা গেল, তখন আমি বোঝার চেষ্টা করলাম এটা সোর্সটা কি। তখন দেখলাম যে ডিফেন্স কর্প বা ডিফেন্স গ্লোবাল কর্প, যে যারা এর আগেও প্রোপাগান্ডা ছড়িয়েছে, 2019 সালে তাদের এই ডোমেনটা কেনা হয়েছে, তারা মূল এই নিউজ দাতা। সেটা থেকে আমাদের এই ফকিন্নি নিউজ পেপার গুলো, বাংলাদেশের ফকিন্নি যেই কতিপয় সাংবাদিকরা আছে, এরা সেটা নিয়েছে এবং তারা মনে করেছে যেহেতু একটা বিদেশি নাম, যেহেতু লিন্ডা স্যামুয়েলস একটা আমেরিকান নাম, সেহেতু মনে হয় কথাটা সত্যি। কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়া যদি এই লিন্ডা স্যামুয়েলস অন্য লিন্ডা স্যামুয়েলস হয়ে থাকে, আমাদেরকে সেটা একটু দেখান তো, এটা কোন লিন্ডা স্যামুয়েলস। যে ট্রায়াল অ্যাটর্নির কথা বলা হচ্ছে, যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নির কথা বলা হচ্ছে, সবকিছু মিলে যাচ্ছে যিনি 2013 সালে মৃত্যুবরণ করেছেন তার সাথে। আর এই লন্ডন প্রতিনিধি অমুক বলেছেন, জানা গেছে, এই যে মিথ্যে সংবাদ প্রকাশ বা প্রচার, এই মিডিয়াগুলো এরা কি আদৌ কোন ধরনের ইমেল করেছে? এরা কি আদৌ আপনাকে সঠিক সংবাদ দিচ্ছে? যে একজন মৃত ব্যক্তির রেফারেন্স নিয়ে আপনাকে বলছে যে অমুকের সাথে কথা বলেছে, তমুকের সাথে কথা বলেছে। কোথায়, কারা, কোথায় এই লিন্ডা স্যামুয়েলস? তিনি কি জিন্দা লাশ হয়ে এখন? তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে মনোযোগ সহকারে আমার সাথে ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, আপনাদের কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।